দর্শক স্বাগত জানাচ্ছি এইচ ভয়েস মিডিয়ায়। দর্শক আমরা আসলে আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সড়ক যোগাযোগ আ মন্ত্রণালয় কেন্দ্রিক কিছু কথা আমাদের রয়েছে। আমরা বিগত দিনে যেটা দেখেছি সড়ক ও যোগাযোগ মন্ত্রণালয়ে এমন একটি অযোগ্য দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন যার নামটা আসলে মুখে আনাটাই আমাদের জন্য খুবই কষ্টকর হচ্ছে। আ ওবায়দুল কাদের নামে খ্যাত একটি কুলাঙ্গার কাউয়া কাদেরও বলত অনেকেই। তার উপহাস করা কথা এবং বেফাঁস মন্তব্য ও আ কিছুটা ফাটাকেষ্ট স্টাইলে কবির ভাষায় কথা বলে সে মানুষের সাথে যেই আ ধোঁকাবাজি করেছিল, সেটার একটা বহিঃপ্রকাশ কিন্তু আমরা ইন্টারিম গভর্নমেন্ট যাওয়ার পরপরই একটা নির্বাচিত সরকার যদিও ইঞ্জিনিয়ারিং হয়ে নির্বাচন করে এসেছে এই সরকার, আ আ এটা কারো অজানার নয়। সেই ইঞ্জিনিয়ার সরকারের আরেকজন যোগাযোগ মন্ত্রী আমরা আমরা কাউয়া কাদেরের প্রতিচ্ছবি হিসেবে দেখতে পেয়েছি। সেটা কি নাম যেন উনার? রবিউল আলম, আ মাননীয় সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রণালয়ের যিনি দায়িত্ব পালন করেছেন। আসলে এই লোকটা বিভিন্ন সময় বিভিন্ন টক শোতে আমরা দেখেছি এবং উনি বিভিন্ন হত্যা মামলায়ও উনি আসামি হয়েছেন। আমরা আসলে বিভিন্ন গণমাধ্যমে দেখেছি। এই লোকটাকে আসলে বর্তমান সরকার তাকে একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দায়িত্ব দিয়েছেন, যার যোগ্যতা তিনি কতটুকু অর্জন করেছেন আমরা এই বিগত কয়েকদিনের মাধ্যমে আমরা দেখেছি। উনি একটা কথা বিতর্কিত কথা বলে পুরা জাতিকে আসলে আবারও একটা উপহাসের দিকে ঠেলে দিয়েছেন। তিনি বলেছেন আ যাত্রীরা নাকি ভাড়া দিতে গিয়ে অ্যা বাস মালিক এবং বাসের ড্রাইভাররা নাকি ভাড়া নিতে চায় না। কম ভাড়া নিয়ে নাকি বাস ছাড়ে এখান থেকে এবং যাত্রীদের সাথে সদাচরণ করছে। এবং ইনি অনেকবারই এই কথাটা বলেছেন, আ বাস মালিকের পক্ষ থেকে নাকি ভাড়া রিটার্ন দিচ্ছে। ৳৫০০ ৳৪০ র ভাড়া হলে ৳৪০ রিটার্ন দেয়। ৳৩৮০ র ভাড়া হলে ৳৮০ রিটার্ন দিচ্ছে। এরকম তিনি বারবার এই কথাটা কেন বলে যাচ্ছেন আমার বোধগম্য হচ্ছে না। আর এতটুকু হাস্যকর কথা বাংলাদেশের, অন্তত বাংলাদেশে আসলে মানুষ এটা কিভাবে মেনে নিবে? আর উনি কিভাবে বলে যাচ্ছেন অনর্গল এই কথাটা? এত মিথ্যাচার। আসলে আমি এইজন্য বলতেছি মিথ্যাচার। গতকালকে আমি সায়েদাবাদের কয়েকটি কাউন্টারে ঘুরে যাত্রাবাড়ীতে মাওয়া সড়কের অভিমুখে এখানে শরীয়তপুরের কাউন্টারগুলোতে হেঁটে আমরা সংবাদ কালেকশনের উদ্দেশ্যে গিয়ে আমি কয়েকটা নিউজ পোর্টালে আমি নিউজগুলো পাঠিয়েছি। আ আপনারা দেখেছেন নিশ্চয়ই। আসলে একজন মহিলা আমার ক্যামেরা দেখে আমার দিকে এগিয়ে এসে বলেছে যে, অভিযোগ জানিয়েছেন যে, "ভাই আমাদেরকে বাঁচান। আ এই কাউন্টার থেকে আ আমি নোয়াখালীতে যাবো আমার ফ্যামিলি সহ। আমরা ৪ জনের টিকেট কেটেছি। ভাড়া হচ্ছে ৳৫০০। সেই জায়গায় ৳২০০ বাড়তি ভাড়া দিয়েও ৳৭০০ দিয়ে ৪ সাতা ৳২৮০০। মানে ৪ জনের ভাড়া কেটে তিনি একটি টিকেট নিয়েছেন। টিকেটটা দিয়েছে ভুয়া। মানে কথাটা বুঝেছেন কতটুকু? আপনি ওনাকে চিনবেন? উনি কি আছে এখন? এখানে আমরা যাদেরকে দেখছি আসে এরা একটা অনেক দেখছেন এই ঝামেলাটা এখানে ওরা তো টাকা নিয়ে উদা হয়ে গেছে। ওরা তো এটা সিন্ডিকেট একটা। এখন এরা আমাদের টাকা আমাদের কাউন্টার ম্যান এটাই বলল যে, "এটা তো আপনার গাড়ির কোথায় থেকে কেটেছেন?" উনি বলেছে, "আপনার এখানে একটু আগে যিনি ছিল উনার থেকে কেটেছি।" উনি বলল, "আমি তো চিনি না।" উনি এই দায়ভার নিতে চায়নি। এখন মহিলা কান্নাকাটি করে বাড়িতে কিভাবে যাবে? এতগুলো টাকা দিয়ে দিয়েছেন। স্বামী বাচ্চা নিয়ে উনি রাস্তায় পড়ে আছে। আর কোনো গাড়িও পাচ্ছে না। গাড়ির যেই আমরা দেখেছি সেখানে আরেকটা ঘটনা, গাড়ির কৃত্রিম সংকট তৈরি করে রেখেছে। আমরা এর আগে একটা লাইভ করেছি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে। ১০ মিনিট আগে লাইভটা করেছি। মহাসড়কে কোনো জ্যাম নেই। কোনো জ্যাম ছিল না কালকে। তো এই মহিলাটাকে এইভাবে তারা হেনস্থা করে টাকাগুলা নিয়ে উধাও হয়ে গেছে। তাৎক্ষণিকভাবে আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী
সদস্যদের সহযোগিতা চেয়েছি। উনারা আমাকে সহযোগিতা করেছে। উনাদেরকে নিয়ে আমি কাউন্টারে তলব করেছি। কাউন্টারে তলবের পরে কাউন্টার কর্মকর্তাকে ডেকেছে, জিএমকে ডেকেছে, পুলিশ প্রশাসন ডেকে ওদেরকে সেখানে সকল কাগজপত্র জব্দ করে এবং জরিমানা করে ওই মহিলার অরিজিনাল টিকেট কেটে তাকে গাড়িতে উঠিয়ে দিয়ে আমরা ওখান থেকে বিদায় নিয়েছি। তো দর্শক একটা মানে একটা কালকের একটা ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করেছি। এখন প্রশ্ন হলো মন্ত্রণালয়ের যোগাযোগ মন্ত্রণালয় এবং পরিবহন মন্ত্রণালয়ে যিনি দায়িত্বে এখন রয়েছেন, পাটাকেষ্ট স্টাইলে তিনি যেসব কথা বলতেছেন এটা আপনার জন্য করেছে। আড়াই ঘন্টা ধরে আপনার উপর করেছে। তিনি এই কথাগুলো না বললেই নয়। তিনি আরো জি, আমি যাচ্ছি। কাজ করে দেখান। আপনার কমপ্লিট। আমার কমপ্লিট সব তাড়াতাড়ি 11টা সাড়ে কাউন্টারের 11টা। অ্যাসিস্ট্যান্ট এখানে বাজছে 11টা পাই। ভুলি তোমার ওটা 3 ঘন্টা ধরে 3 বাজে। 11টা সাড়ে 11টা 20 মিনিট লেট হয়েছে। 20 মিনিট লেট হয়েছে। বারবার ওই একটা কথা। ঈদের সময় তো একটু চাপ আছে, না চাপছে, একটু ধৈর্য ধরেন, 20 মিনিট কোনো সমস্যা নেই। ধৈর্যটা আপনার জন্য করেছে। আড়াই ঘন্টা ধরে আপনার উপর করেছে। এখানে এইসব মানে একটা গুরুত্বপূর্ণ পোস্টে বসে এইসব কথা বলে যাচ্ছেন। আপনি তদারকি করেছেন? আপনি যেখানে তদারকি করবেন সেখানে তো আপনার আপনার মহল এবং টোটাল ডিজিএফআই আপনার পুলিশ বাহিনী সহ গোয়েন্দা সংস্থার লোকজন নিয়ে যাবেন। সেখানে তো অটোমেটিকলি পরিবেশ সুন্দর দেখা যাবে। এগুলা নাটক এগুলা কেন করেন? আপনি যখন একটা কাউন্টারে যাবেন তখন অটোমেটিক সব সোজা হয়ে যাবে এবং সেই জায়গা ফ্রেশ থাকবে। আপনাকে যেতে হবে সুলতান সোলেমানি স্টাইলে, আপনাকে যেতে হবে সম্পূর্ণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন ছদ্মবেশে আপনাকে এসব প্রতারকদের ধরতে হবে। আপনি এই মহান দায়িত্ব নিয়ে জাতির সাথে এই তামাশা করার অধিকার আপনাকে কে দিয়েছে? মাননীয় মন্ত্রী, ঠিক করেননি এগুলা জাতির সাথে আপনারা। এখনো সুযোগ আছে, সুন্দরভাবে দেশ পরিচালনা করেন, দেশের জন্য কাজ করেন, মানুষের জন্য কাজ করেন। গত ২ দিন আগে যে ঘটনাটা লঞ্চে এখানে দুর্ঘটনাটা ঘটেছে, আমরা উচ্চতম জান্নাতি মর্যাদা কামনা করি। উনাদের পরিবারের খবর নিবেন এবং সড়কে আর কোনো দুর্ঘটনা যেন না ঘটে এবং রেলপথে তারপরে আপনার লঞ্চ পথে, নৌ রুটে কোনো যেন দুর্ঘটনা না ঘটে এরকম কার্যকরী পদক্ষেপ নেন। এই আধুনিক শহর ছেড়ে যাওয়ার যে ভোগান্তিটা মানুষের হচ্ছে প্রতিটা বাস কাউন্টার, ট্রেন কাউন্টার, লঞ্চ কাউন্টার এগুলাতে আপনার পদচারণা, তদারকি বৃদ্ধি করাটাই আমরা আমরা আপনার কাছে আশা করেছিলাম। এবং এমনটি আশা করি আপনি আগামীতে আরো সুন্দরভাবে দেশ পরিচালনা এবং এই মন্ত্রণালয়টাকে পরিচালনা করবেন। আপনাকে এবং দেশবাসীকে ঈদ মোবারক জানিয়ে আজকে এ পর্যন্ত বিদায় নিলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।